বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, নবক্ষণ ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের একজন সিনিয়র শিক্ষক, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে অর্থ ও ব্যাংকিং বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অর্থায়নের উৎস, সোর্স অফ ফিনান্স নিয়ে আলোচনা করব। অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বন্টনকে বোঝায়। এবং একটি প্রতিষ্ঠানের যখন তুমি ব্যবসায় শুরু করবা, তার অর্থ এবং দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করবার জন্য তোমার যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের উৎস নির্ধারণ করা অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের আকার, আকৃতি, গঠন ইত্যাদির উপর ভিত্তি করে প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। এই অর্থ সংগ্রহ সাধারণত প্রতিষ্ঠানরা দুইটা উপায় করে থাকে। একটি হচ্ছে মালিকের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে ঋণের মাধ্যমে। মালিক পক্ষ থেকে যে অর্থায়নটা করা হয় সেটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ তহবিল, এবং ঋণ প্রদত্ত যে অর্থটা প্রতিষ্ঠান সংগ্রহ করে সেটা হচ্ছে বহিস্থ তহবিল। তো আমরা অর্থায়নের উৎস থেকে আজকে ছকের মাধ্যমে দেখি। চলো আমরা ছকটা দেখি। এখানে দেখতে পাচ্ছ একটা ছক তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অর্থায়নের উৎসের ছক। অর্থ কোথা থেকে একটি প্রতিষ্ঠান সংগ্রহ করতে পারে। অর্থায়নের উৎস, অর্থায়নের উৎসটিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, অথবা প্রধানত দুইটি উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি প্রতিষ্ঠানের জন্য। এক, আভ্যন্তরীণ তহবিল, এবং দুই হচ্ছে বহিস্থ তহবিল। এখন আভ্যন্তরীণ তহবিলের উৎসকে আমরা দুই ভাগে করতে পারি। এক, মালিকানা ভিত্তিক আভ্যন্তরীণ উৎস, দুই, মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক আভ্যন্তরীণ উৎস আবার দুই ভাগে পেতে পারি। এক, মালিকের মূলধন, এবং দুই, শেয়ারের মূলধন। আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আমরা পেতে পারি অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল থেকে, লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে, এবং বিধিবদ্ধ সঞ্চিতির মাধ্যমে। এটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ তহবিল। আর বহিস্থ তহবিলের উৎসগুলো আমরা কোথা থেকে পেতে পারি? এটা হচ্ছে বহিস্থ তহবিল। বহিস্থ তহবিলকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এক, স্বল্পমেয়াদী অর্থায়ন, দুই, মধ্যমেয়াদী অর্থায়ন, তিন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের কয়েকটি উৎস আছে। স্বল্পমেয়াদী কয়েকটি উৎসের মধ্যে একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়ন, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়ন। প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়ন কোনগুলো? এক, প্রাপ্য বিল বা ট্রাকর, দুই, প্রদেয় বিল, তিন, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, এবং চার, ক্ষুদ্র ঋণ। এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। আবার স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক কয়েকটি উৎস রয়েছে। এক, বাণিজ্যিক পত্র, দুই, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, তিন, মজুদ মাল বন্ধকীকরণ, এবং চার, গ্রাম্য মহাজন। এগুলো হচ্ছে বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। এবার আসো মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কোনগুলো? 1 থেকে 5 বছরের মধ্যে যে অর্থটা আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। 1 থেকে 5 বছর মেয়াদী
যে অর্থায়ন আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলোর মধ্যে আছে 1. বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, 2. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, 3. বেসরকারি প্রতিষ্ঠান, 4. মূলধনী বাজারের প্রতিষ্ঠান এবং 5. আন্তর্জাতিক তহবিল। এই কয়েকটা উৎসের মাধ্যমে আমরা বহিঃস্থ তহবিলের মধ্যমেয়াদী অর্থায়ন করতে পারি। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। বড় কোনো শিল্প ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন পড়ে। দীর্ঘমেয়াদী অর্থায়নের কয়েকটি উৎস আছে। এর মধ্যে একটি হচ্ছে ঋণ, 2 নম্বর হচ্ছে ঋণপত্র এবং 3 নম্বর হচ্ছে লিজিং। তো এগুলো হচ্ছে অর্থায়নের উৎস। এই উৎসগুলোর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবার জন্য অর্থ সংগ্রহ করতে পারে এবং তার ব্যবসায়িক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এই অর্থায়ন উৎসের বিভিন্ন দিক রয়েছে, এগুলো আমরা আলোচনা করেছি এবং পরবর্তী ক্লাসেও করব। এখন আমরা কয়েকটি টিকা আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে অবর্ধিত মুনাফা সঞ্চিত তহবিল। আমাদেরকে আগে বুঝতে হবে যে অবর্ধিত মুনাফা এবং সঞ্চিত তহবিলটা কি। দেখো, কোনো প্রতিষ্ঠান নিট মুনাফার যে অংশ বন্টন না করে কারবারে বিনিয়োগ করে, নিট মুনাফার যে অংশটিকে কারবারে সরাসরি বিনিয়োগ করা হয় সেটাই হচ্ছে তোমার অবর্ধিত মুনাফা। এই অবন্টিত মুনাফা বিভিন্ন কারণে রাখা হয়ে থাকে। প্রতিষ্ঠানের দুর্যোগকালীন সময়ে এই অবন্টিত মুনাফা, প্রতিষ্ঠানের দুর্যোগকালীন সময়ের জন্য এই অবন্টিত মুনাফাটাকে আলাদা একটা তহবিলে রাখা হয়। এই তহবিলটাকে বলে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল প্রতিষ্ঠানের যে কোনো দুর্যোগ বা বিরূপ পরিস্থিতিতে এই সঞ্চিত তহবিলের টাকাটাকে কাজে লাগানো হয়। তার মানে অবন্টিত মুনাফাটা কি? নিট মুনাফার যে অংশ সরাসরি বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। এই অবন্টিত মুনাফা অর্থটাকে অনেক সময় আলাদা একটা তহবিলে আলাদা করে রাখা হয়, এটাকে বলে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল তোমার প্রতিষ্ঠানের দুর্যোগকালীন সময়ে অথবা কোনো সমস্যার প্রতিষ্ঠান যদি কোনো সমস্যায় পতিত হয় তখন এই সঞ্চিত তহবিলের অর্থ কাজে লাগিয়ে তোমার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এরপর হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। দেখো, একটি প্রতিষ্ঠান প্রতি বছর শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ প্রদান করে থাকে। প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ হারে শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বন্টন করে থাকে। এটার সাথে ব্যবসায়ের সুনাম জড়িত। প্রতি বছর লভ্যাংশ দিতে পারা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা সুনামের বিষয়। কিন্তু কোনো বছর কোনো কারণে যদি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে ব্যর্থ হয় তখন লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। কিন্তু এটা যদি লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করা হয় তখন আবার কোম্পানির উপর একটা বিরূপ মনোভাব তৈরি হতে পারে শেয়ারহোল্ডারদের মধ্যে। তাই কোনো কোনো প্রতিষ্ঠান নিট মুনাফার কিছু একটা অংশ আলাদা করে রেখে দেওয়া হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে আলাদা করে লভ্যাংশ সমতাকরণ তহবিল আলাদা করে রাখা হয়। কোন প্রতিষ্ঠান, আমি আবার বলছি, কোন প্রতিষ্ঠান নিট মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে আলাদাভাবে লভ্যাংশ সমতাকরণ তহবিল আলাদা করে রাখা হয়, যাতে যে বছর ব্যবসায় মুনাফা কম হবে বা কোনো সমস্যায় পতিত হবে প্রতিষ্ঠান, সে বছরও যেন শেয়ারহোল্ডারদের মধ্যে নির্দিষ্ট লভ্যাংশ প্রদান করতে পারে। লভ্যাংশ সমতাকরণ তহবিলে থেকে অর্থ নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে তার প্রতি বছর যে নির্দিষ্ট হারে একটা মুনাফা পেত সেটা তারা পেয়ে থাকে, এতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকে। এরপর হচ্ছে
বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল বাট্টাকরণটা কি? দেখো, অনেক সময় ক্রেতা ধারে পণ্য ক্রয় করে বিক্রেতাকে এই মর্মে, বিক্রেতার নিকট এই মর্মে একটি দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট সময় শেষে ক্রেতা বিক্রেতাকে ধারে ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ করবে। সাধারণত 3 মাসের মধ্যে ক্রেতা বিক্রেতাকে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। তো ক্রেতা যে দলিলে অঙ্গীকার করে সেটার নাম হচ্ছে বিনিময় বিল। ক্রেতা যে দলিলে বিক্রেতার নিকট অঙ্গীকার করে যে এক নির্দিষ্ট সময় শেষে তার টাকা পরিশোধ করবে, সেটার নাম হচ্ছে বিনিময় বিল। এবং বিক্রেতার নিকট এই বিনিময় বিলটার নাম হচ্ছে প্রাপ্য বিল। এবং বিক্রেতা যে দলিলটা পাইল সেই দলিলটার নাম হচ্ছে প্রাপ্য বিল। যেমন ধরো, একজন ক্রেতা 50,000 টাকার পণ্য ক্রয় করে বিক্রেতার নিকট বিনিময় বিলের মাধ্যমে অঙ্গীকার করে যে আগামী 3 মাসের মধ্যে, ধরো জানুয়ারি মাসের 1 তারিখে পণ্যটি ক্রয় করেছে, মার্চের 30 তারিখের মধ্যে ক্রেতা বিক্রেতাকে 50,000 টাকা দিতে বাধ্য থাকবে। তো অনেক সময় হয় কি, বিক্রেতার এখনই টাকার প্রয়োজন হয়ে যায়। তো তখন বিক্রেতা কি করে? বিক্রেতা ক্রেতা প্রদত্ত এই বিনিময় বিলটাকে ব্যাংকে নিয়ে, যে কোনো বাণিজ্যিক ব্যাংকে নিয়ে ভাঙাতে পারে। এবং যেহেতু তার এই মুহূর্তে অর্থের প্রয়োজন, সেহেতু সে বিনিময় বিলটাকে ব্যাংকের নিকট সারেন্ডার করে বিনিময় বিলটাকে ব্যাংকের নিকট দেয় এবং ব্যাংক থেকে বিনিময় বিলের মধ্যে যে টাকা উল্লেখ থাকে সে টাকা ব্যাংক থেকে নিতে পারে, তবে একটি নির্দিষ্ট কমিশন। কমিশনটা কেন দিতে হবে? ব্যাংক ধরো 50,000 টাকার পণ্য যে তোমার কাছে কিনেছিল, বিক্রেতা ওই 50,000 টাকা যখন ব্যাংকে ভাঙাতে যাবে তখন ব্যাংক ধরো 2% হারে কমিশন নেবে। 50,000 টাকার 2% কমিশন 1,000 টাকা। তো তুমি যখন বিনিময় বিলটা ব্যাংকে জমা দিয়ে টাকা উঠাবা, ব্যাংক তোমাকে 50,000 টাকা দিবে এবং ব্যাংক 1,000 টাকা রেখে দিবে। এতে করে ফলাফলটা কি দাঁড়ালো? বিক্রেতা তার প্রয়োজনীয় মুহূর্তে 50,000 টাকা পেল এবং ব্যাংক ওই 1,000 টাকা কমিশন হিসেবে রেখে দিল, এটা ব্যাংকের লাভ। এভাবে প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা যায়। এরপর আসলে বাণিজ্যিক পত্র। কোন প্রতিষ্ঠান অর্থায়নের জন্য, অর্থ সংগ্রহ করবার জন্য, কোন প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করবার জন্য আমরা ছিলাম বাণিজ্যিক পত্রে। বাণিজ্যিক পত্র কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার বিক্রয় করে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, ব্যাংক, বিমা ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্রের মাধ্যমে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে। এরপর হচ্ছে লিজিং। লিজিং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। অনেক কারবারি প্রতিষ্ঠানে অনেক দামি মেশিন, যন্ত্রপাতি, কলকবজা, যানবাহন ইত্যাদির প্রয়োজন পড়ে এবং প্রতিষ্ঠান যদি এগুলো বিক্রয় করতে চায়, দেখা যায় তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হবে বা তাদের অর্থ সংগ্রহ কঠিন হয়ে দাঁড়ায়। তখন তারা প্রয়োজন হলে লিজিং কোম্পানির নিকট থেকে এই জিনিসপত্রগুলো ভাড়া করে নিয়ে আসতে পারে বা লিজের মাধ্যমে নিয়ে আসতে পারে। লিজিংয়ের মাধ্যমে এই জিনিসপত্রগুলো নিয়ে আসে তারা ব্যবহার করতে পারে। বিনিময়ে লিজিং কোম্পানিকে একটা নির্দিষ্ট সময় শেষে ভাড়া দিতে হয় অথবা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে লিজিং কোম্পানিকে দিতে হয়। লিজিংয়ের ফলে কোম্পানিটি তার দামি জিনিসপত্রগুলো লিজিং কোম্পানি থেকে এনে
তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে, পণ্য উৎপাদন করতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ তারা করতে পারে। এই লিজিংয়ের ফলে পণ্য বা জিনিসপত্রগুলো আনয়নের ফলে কোম্পানিটিকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয় না বা সঞ্চয়ী তহবিল থেকেও অর্থ ভাঙানোর প্রয়োজন পড়ে। এই জন্য লিজিং একটি দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। লিজিংয়ের ফলে জিনিসপত্রের মালিক লিজিং কোম্পানি থাকে এবং যে জিনিসপত্রগুলো লিজিং কোম্পানি থেকে নিয়ে ব্যবসা করা হয়, ওই লিজিংয়ের কোম্পানির জিনিসপত্রগুলো দেখাশোনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব লিজিং কোম্পানি করে থাকে। এই জন্য লিজিং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি এবং একটি ভালো পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছকটি ভালোভাবে পড়ে টিকাগুলো বাড়ির কাজ হিসাবে তোমরা করে রাখবে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে এই টিকাগুলো বাড়িতে কিভাবে দেখবো এবং পড়াবো। তোমরা অবশ্যই এই টিকাগুলো সম্বন্ধে এই চ্যাপ্টারটা পড়বে, এই চ্যাপ্টারটি ভালো করে পড়বে, এই চ্যাপ্টারটি ভালো করে বুঝে বিষয়গুলোকে আয়ত্ত করবে এবং আয়ত্ত করার মাধ্যমে যখন সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় তোমরা দিবা, নিজের মন মতো করে উদ্দীপক ঠিক রেখে নিজে মন মতো করে সুন্দর করে লিখবা, যাতে লেখাগুলো স্পষ্ট হয়, সুন্দর হয়, সবাই ভালোভাবে পড়তে পারে। এই জন্য তোমাদেরকে অবশ্যই চ্যাপ্টারটি বারবার পড়তে হবে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। স্বাস্থ্যবিধি শুধু এই করোনাকালীন সময়ের জন্যই নয়, স্বাস্থ্যবিধি তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তুমি লেখাপড়ায় ভালো করতে পারবা, জীবন উন্নতি করতে পারবে। তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো আল্লাহ হাফেজ।